মধ্যযুগ। এই জিনিসটা তোমরা মনে রেখে থাকবে যে এটাকে প্রাক মধ্যযুগ এবং প্রাগৈতিহাসিক যুগ বলে ধরে নেওয়া হয়। এভাবে যুগ বিভাজন করা হয়ে থাকে। তো তারপরে আমরা যে জিনিসটা করবো সেটা বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব নিয়ে। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করতে চাই। আমরা প্রথমে যে জিনিসটা জানি যে আমাদের এই বাংলাদেশটা অবস্থিত এশিয়া মহাদেশে। আমাদের যে মহাদেশগুলো আছে তার মধ্যে এশিয়া মহাদেশে আমাদের বাংলাদেশটার অবস্থান। প্রাচীনকাল থেকে অনেকবার বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে, কারণ পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে ইংরেজরা এবং তার আগে আর্যরা নানানভাবে নানান দেশ থেকে আমাদের দেশে বাণিজ্য করার জন্য অনেক দেশ থেকে অনেক মানুষ এসেছেন এবং তাদের কারণে রাজনৈতিক অবস্থাগুলোর প্রেক্ষাপট নানান রকম ভাবে বদল ঘটেছে। নবাবদের রাজনৈতিক বৈশিষ্ট্য ছিল, তারপরে ইংরেজরা শাসন করলো, তারপরে পাকিস্তানেরা শাসন করলো, এভাবে নানান রাজনৈতিক বদল আমাদের দেশে ঘটেছে বলে এর সীমারেখাও অনেক পরিবর্তন ঘটেছে। ইংরেজরা ভারতবর্ষ থেকে চলে যাওয়ার পর 1947 সালে বাংলা দুই ভাগে বিভক্ত হয়। গত ক্লাসে তোমাদের আমি এটা পড়িয়েছিলাম, মনে আছে আশা করছি। যে আমাদের এই ইংরেজরা চলে যায় 1947 সালের পরে ভারতবর্ষ থেকে চলে যাওয়ার পরে বাংলাটা কি হয়, দুই ভাগে বিভক্ত হয়। এর পশ্চিমাংশ ভারত আর পূর্বাংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। সেই পূর্বাংশটা ছিলাম আমরা পূর্ব পাকিস্তান হিসেবে, পাকিস্তানের সাথে আমরা যুক্ত হই এবং ভারত ওরা থাকে পশ্চিমাংশে। পাকিস্তানের অন্তর্গত বাংলাদেশের নাম হয় প্রথমে পূর্ব বাংলা ও পরে হয় পূর্ব পাকিস্তান। প্রথমে পূর্ব বাংলা এবং পরে পূর্ব পাকিস্তান। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের দেশ, নতুন একটা দেশ পাই, সেটা হচ্ছে বাংলাদেশ। এবং পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে এটাকে বাংলাদেশ হিসেবে পরিপূর্ণভাবে স্বাধীন একটা দেশ আমরা পাই। বাংলাদেশের উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি, দক্ষিণ পূর্বে মিয়ানমার ছাড়া সমগ্র দেশটির বাকি সীমারেখা ঘিরে রেখেছে ভারত। আমরা যদি আমাদের মানচিত্রটা দেখি তাহলে অবশ্যই খেয়াল করতে পারবো যে আমাদের দক্ষিণে আছে বঙ্গোপসাগর এবং একটা পাশ শুধু মিয়ানমার দখল করেছে, সেটা হচ্ছে আমাদের মোট আয়তন হচ্ছে বিশাল সমগ্র দেশটি বাকি রাখা দক্ষিণ পূর্বে আছে মিয়ানমার। আমাদের যে মানচিত্র, সেই মানচিত্রের দক্ষিণ পূর্ব সীমান্তটা মিয়ানমার থাকলেও বাকি যে তিনটা সীমান্ত, সেই তিনটা সীমান্ত জুড়ে রয়েছে ভারত, বা বাকি সবগুলো সীমারেখায় ঘিরে রেখেছে ভারত। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মোট আয়তন। এর অধিকাংশ অঞ্চলই সমভূমি। অসংখ্য নদ নদী আর খাল বিল ছড়িয়ে আছে এদেশের বুক জুড়ে। মূল নদ নদীগুলো হচ্ছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, করতোয়া এগুলো। কোন দেশে মানুষের জীবনাচরণ ও ইতিহাসের উপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। এজন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের জীবনধারা, আচার আচরণে এর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমাদের যে ভৌগোলিক বৈশিষ্ট্য, আমাদের রাজনৈতিক এবং সামাজিক যে অবস্থান, সেই অবস্থানটা অনেকটাই নির্ভর করবে আমাদের এই ভৌগোলিক বৈশিষ্ট্যের উপরে। আর এক এক দেশের ভৌগোলিক অবস্থা এক এক রকম থাকে বলেই তাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নানান প্রেক্ষাপটগুলো ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের বিশাল সমভূমি আর প্রচুর নদ নদী থাকায় এদেশের যোগাযোগ ও মালামাল পরিবহনের একটি বড় মাধ্যম হচ্ছে নদীপথ। যেহেতু আমরা নদীমাতৃক দেশ এবং আমাদের দেশে প্রচুর নদ নদী আছে, এই কারণে আমাদের যাতায়াত প্লাস হচ্ছে মালামাল পরিবহনের জন্য প্রধান আমাদের মাধ্যম হচ্ছে, বড় মাধ্যম হচ্ছে নদীপথ। বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য নৌ যুদ্ধে
যুদ্ধে পারদর্শী হয়ে ওঠে বাংলার সৈন্যরা। পাশাপাশি উর্বর ভূমির কারণে কৃষিভিত্তিক সমাজও গড়ে ওঠে। যেহেতু আমরা নদীমাতৃক দেশ, আমাদের এখানে প্রচুর পলিমাটি জমা পড়ে এবং এর কারণে আমাদের দেশটা কি প্রচুর উর্বর জমি আছে। এই উর্বর জমি থাকার কারণে আমাদের এই দেশটা কৃষিভিত্তিক একটা সমাজও হিসেবে গড়ে ওঠে। এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ হচ্ছে বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না। অনেক জায়গায় অনেক দেশে আমরা জানি যে বরফ পড়ে যাচ্ছে, আবার এত বেশি গরম যে মরুভূমি, যেখানে মানুষ টিকতে পারছে না। তো আমাদের এই বাংলাদেশটা গরম এবং ঠান্ডা দুটোই স্বাভাবিক পর্যায়ে, এবং কখনো গরম বেশি গরমও না আবার অতি ঠান্ডাও না। এই কারণে এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ আমাদের আবহাওয়াটা। ভৌগোলিক পরিবেশ দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে। আবার ঋতু বৈচিত্র্যের কারণে ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী। ফলে মানুষের অধিকার রক্ষার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে। শুধু স্বভাব চরিত্র নয়, বাংলার অধিবাসীদের খাদ্য তালিকা, পোশাক, ঘরবাড়ি সবকিছুই এদের ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়েছে। বৈচিত্র্যময় এই প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার ক্ষেত্রেও বাংলার মানুষকে কিছুটা বাড়তি সুবিধা দিয়েছে। নদ নদী এ দেশকে বহুকাল আড়াল করে রেখেছিল বিদেশি শক্তির লোহাতুর দৃষ্টি থেকে। নদ নদীগুলো অধিক বন্ধু পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে 1100 মাইলের ভৌগোলিক দূরত্ব 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভ্যুদয়ে বিরাট ভূমিকা পালন করে। প্রাচীন যুগে বাংলা এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অসংখ্য রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশে তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো শাসন করতেন। বাংলার এই অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। তাহলে এইটুকুর মধ্যে আমরা জনপদ কি সেটা পেলাম, যে আমাদের প্রাচীন যুগে বাংলা, বর্তমানে যেটা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ, এখানে বাংলাদেশের মতো একক ও এখন যেরকম একক এবং অখণ্ড একটা রাষ্ট্র বা রাজ্য তখন সেটা ছিল না। তখন ছোট ছোট খণ্ডে বিভক্ত ছিল, এবং এই ছোট ছোট খণ্ডগুলোকেই বলা হয় জনপদ। এখন এই জনপদ নিয়ে আমরা আলোচনা করব। প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক ও অখণ্ড ছিল না, যেটা আমরা একটু আগে বললাম যে প্রাচীনকালে একক এবং অখণ্ড ছিল না। সাম্রাজ্য ভিত্তিক বা কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার আগে বাংলা ছোট ছোট অঞ্চল, অনেকগুলো অঞ্চলে বিভক্ত ও স্থানীয়ভাবে শাসিত হতো। এই যে ছোট ছোট অঞ্চল, এই অঞ্চলগুলোর জন্য আলাদা আলাদা শাসক ছিল এবং তারা স্থানীয় লোকগুলি ছিল। স্থানীয় লোকগুলি সেখানে শাসন করত। প্রাচীন বাংলার জনবসতিপূর্ণ ও কৃষি নির্ভর এই ছোট ছোট অঞ্চলগুলোকে বলা হয় জনপদ। জনপদ কি আমরা একটু আগেও বলেছিলাম, আবার এখন বলে দিলাম, তোমরা অবশ্যই মনে রাখবে। তো আমরা এখন উল্লেখযোগ্য কয়েকটি জনপদে বর্ণনা করব। যেমন 1 নম্বরে যেটা আছে গৌড়। গৌড় জনপদ। গৌড় নামটি সুপরিচিত হলে প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায় না। গৌড় নামটা আমাদের কাছে খুব পরিচিত হলেও এটা আসলে প্রাচীনকালে কোথায় সূচনা হয়েছিল বা গড়ে উঠেছিল সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে 6ষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা শোনা যায়। 7ম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। এই জিনিসটা তোমরা মনে রাখো যে 7ম শতকে গৌড়রাজ বলা হতো, শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। কাকে? শশাঙ্ককে। আর এটা সময়টা ছিল 7ম শতক, যে গৌড়রাজ বলা হতো শশাঙ্ককে, এবং এটা বলা হতো 7ম শতকে। সময়টা ছিল 7ম শতক। এই সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। রাজধানী, গৌড় রাজধানীর সময় ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ ছিল রাজধানী। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান।
এই যে গৌড় রাজ্যটা আমরা করছি, যে জনপদটা নিয়ে যে গৌড়, এই জনপদটা বর্তমান মুর্শিদাবাদ যে সেই জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতো। তারপর আমাদের যে জনপদটা আছে সেটা হচ্ছে বঙ্গ। 2 নম্বরে বঙ্গ। বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত। এই বঙ্গ নামটি দেওয়ার পিছনে কারণ হিসেবে তারা অনুমান করে নিয়েছেন যে এখানে বঙ্গ বলে একটা জাতি বাস করত, তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের 2টি অঞ্চলের নাম পাওয়া যায়, একটা হচ্ছে বিক্রমপুর এবং অন্যটি হচ্ছে নাব্য। দুটি অঞ্চল পাওয়া যায় বঙ্গ জনপদে, 2টি অঞ্চল পাওয়া যায়। তার একটা অঞ্চল হচ্ছে বিক্রমপুর এবং অন্যটি নাব্য। একটা হচ্ছে বিক্রমপুর এবং আরেকটা হচ্ছে নাব্য। এই দুটো অঞ্চলের পরিচয় পাওয়া যায়। ধারণা করা হয় ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এই নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, তবে বর্তমানে নাব্য বলে কোনো জায়গার অস্তিত্ব নেই। আর বিক্রমপুর প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল, আর বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। তারপরে 3 নম্বরটা আমাদের আছে পুন্ড্র। 3 নম্বর আছে পুন্ড্র। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুন্ড্র। বলা হয় যে পুন্ড্র বলে একটি জাতি এই জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে পুন্ড্র জনপদের সৃষ্টি হয়েছিল। পুন্ড্রদের রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রনগর। পরবর্তীকালে এর নাম করা হয় মহাস্থানগড়, বা এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খোদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয় বাংলাদেশে প্রাপ্ত এটি হচ্ছে প্রাচীনতম শিলালিপি। তারপরে আছে হরিকেল। 7ম শতকে 4 নম্বরে আছে হরিকেল। হরিকেল 7ম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদ বর্ণনা করেছেন। এই জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। হরিকেলের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল। এবং 5 নম্বরে হচ্ছে সমতল। 5 নম্বরে সমতল পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে সম্ভবত বলা হতো সমতট। কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড়গামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম। 6 নম্বরে আছে বরেন্দ্র। 6 নম্বরে হচ্ছে বরেন্দ্র বা বরেন্দ্র ভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয় পুন্ড্রের একটি বড় অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল। তারপরে আছে তাম্রলিপ্ত। 7 নম্বরে তাম্রলিপ্ত। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল এই তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকি ছিল তাম্রলিপের রাজকেন্দ্র বা প্রাণকেন্দ্র। 7ম শতক থেকে এটি
দণ্ডভুক্তি নামে পরিচিত ছিল। তারপরে আছে আমাদের চন্দ্রদ্বীপ, শেষ জনপদ চন্দ্রদ্বীপ। আমাদের তাম্রলিপ্ত পদে শেষ জনপদ হচ্ছে চন্দ্রদ্বীপ। প্রাচীন বাংলায় আরো একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়, এই নামটা হচ্ছে চন্দ্রদ্বীপ। আর বর্তমান বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এই প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার পরবর্তী স্থানে অবস্থিত ছিল। প্রাচীন বাংলার জনপদ থেকে আমরা তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা বা রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারি। প্রাচীন বাংলা তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, যেহেতু আমরা বলেছিলাম যে ছোট ছোট যে খণ্ড আছে সেগুলো স্থানীয় লোকদের দ্বারা শাসন করা হতো বা শাসিত হতো বা শোষিত হতো। তো তারা যেহেতু স্থানীয় লোক দ্বারা শাসন করতো, এখানে রাজনৈতিক কোনো ঐক্য তাদের মধ্যে ছিল না। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন। একাধিক জনপদ স্থানীয় লোক দ্বারা শাসিত হলেও এখানে যদি যাদের ক্ষমতা বেশি, ক্ষমতার বলে তারা একাধিক জনপদেরও ক্ষমতা দখল করে নিতে পারতেন। তাহলে যে 8টা জনপদ আমরা পড়লাম তার মধ্যে 1 এবং 2 নম্বরটা ছিল কি কি? 1 এবং 2 মুছে ফেলেছি, বঙ্গকুণ্ড, গৌরকুণ্ড। আচ্ছা, 1 নম্বরে ছিল গৌর এবং 3 নম্বর থেকে লেখা আছে 2 নম্বরে ছিল বঙ্গ। এই যে 8টা জনপদ আমরা আজকে পড়লাম, যে 1 নম্বরে গৌর, বঙ্গ, কুন্দ্র, হরিকেল, সমোদর, বরেন্দ্র, তাম্রলিপ্ত এবং চন্দ্রদ্বীপ, এই 8টা জনপদ সম্পর্কে তোমরা আরো বিস্তারিত ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে এবং প্রত্যেকটা রাজধানী কোথায় ছিল, সাথে যে যে অঞ্চল নিয়ে এগুলো গঠিত ছিল সেই অঞ্চলগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এ পর্যন্ত তোমরা তারপরে যে কাজটা করবে, প্রাচীন বাংলার যে কোনো 4টা জনপদের নাম এবং সেগুলো অবস্থানের একটা তালিকা তোমরা তৈরি করবে। তোমাদের এটা হচ্ছে পরবর্তী তালিকা যেটা থাকবে আজকে